একটা মাত্র বানান ভুল, আর সেই ভুলের কারণে বেঁচে গেছিল প্রায় $850 মিলিয়ন। ভাবতে পারেন, পৃথিবীর সবচেয়ে হিসাব করা ব্যাংক ডাকাতি ধরা পড়ে যায় শেষ পর্যন্ত শুধুমাত্র একটি শব্দের ভুলে। হ্যাকাররা প্রায় 1 বছর ব্যাংকের ভিতরে লুকিয়েছিল। তারা জানতো কোন কম্পিউটার কখন চালু হয়, কে টাকা ট্রান্সফার করে, এমনকি কবে কোন সময়ে অফিস ফাঁকা থাকে। তারপর এক রাতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে প্রায় $1 বিলিয়ন সরানোর চেষ্টা করা হয়। আর সব কিছু ছিল খুবই নিখুঁত। টাইম জোন, ছুটির দিন, এমনকি ব্যাংকিং সিস্টেম সব কিছু হিসাব করেছিল খুবই নিখুঁতভাবে। কিন্তু শেষ পর্যন্ত ঘটে যায় এমন একটি ঘটনা যে ভুল হয়তো স্কুলের একটি ছোট্ট বাচ্চাও করতো না। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে আলোচিত সাইবার আক্রমণের শিকার কিভাবে হয়েছিল বাংলাদেশ ব্যাংক। 2016 সালে হ্যাকিংয়ের কবলে পড়ে বাংলাদেশ ব্যাংক। 2016 সালে বিশ্বের সবথেকে বড় ব্যাংক হ্যাকিংয়ের শিকার হয় বাংলাদেশ ব্যাংক। হ্যাকাররা বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন চুরি করার এমন এক নিখুঁত পরিকল্পনা করেছিল। 2016 সালে বিশ্বের সবথেকে বড় ব্যাংক হ্যাকিংয়ের শিকার হয় বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 13 জনের সম্পৃক্ততা পেয়েছিল সিআইডি। কিভাবে মাসের পরে মাস কেউ টের পায়নি, এবং কেনই বা একটি ছোট্ট ভুলের কারণে পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যায়। 2015 সালের জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা একটি ইমেল পান, আর সেটি দেখতে ছিল খুবই সাধারণ। দেখলে মনে হবে এটা কেউ চাকরির জন্য আবেদন করেছে। আর ইমেলের ভেতরে ছিল একটি জিপ ফাইল এবং একটি সিভি। আর ব্যাংকের কিছু কর্মকর্তা সেটি ওপেন করেন, আর ঠিক সেখান থেকেই শুরু হয় এই ঘটনা। কারণ এই ফাইলের ভিতরে ছিল ম্যালওয়্যার, আর এটি একটি ক্ষতিকর সফটওয়্যার যেটি কম্পিউটারের ভিতরে প্রবেশ করে হ্যাকারদের একটি দরজা খুলে দেয়। আর এটি কাজ করে খুবই গোপনে, নিখুঁতভাবে। আর শুরুতে এটা কেউ বুঝতে পারেনি, কারণ এটা কোনো সাধারণ ভাইরাসের মতো ছিল না। আর এটি কাজ করে খুবই নিখুঁতে। প্রথমে ভিতরে প্রবেশ করে তারপরে চলাচলের জন্য, তথ্য আদান প্রদান করার জন্য পথ তৈরি করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তারা কোনো তাড়াহুড়া করেনি। তারা সময় নিয়েছে, তারা পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ করছে। আর তার চাইতে বেশি ভয়ঙ্কর জিনিস, তারা সরাসরি প্রথমেই টাকা সরায়নি। আর তারা বুঝে গেছিল বাংলাদেশ ব্যাংকের টাকা রিজার্ভ ফেডারেলে রাখা হয়, আর সেই টাকা লেনদেন বা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয় সুইফট নামের একটি নেটওয়ার্ক মাধ্যম। আর সুইফট হচ্ছে একটি আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম, যেটা দ্বারা বিশ্বের বড় বড় ব্যাংক টাকা লেনদেন করে থাকে। আর হ্যাকারদের টার্গেট ছিল সরাসরি সুইফট সিস্টেম হ্যাক করা নয়, কারণ সেটি প্রায় অসম্ভব। তাই তারা প্রথমে বাংলাদেশ ব্যাংকে অ্যাটাক করতে চেয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুইফটে যাওয়া টাকাগুলোকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তার জন্য তারা খুঁজতে থাকে বাংলাদেশের কোন কম্পিউটার দ্বারা সুইফট পরিচালনা করা হয়। আর অবশেষে তারা কম্পিউটারটি খুঁজে পায় এবং শুরু করে তাদের মূল গেম। মাসের পরে মাস সময় নিতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে পুরো সিস্টেমটাকে। কর্মচারীরা কীভাবে লগ ইন করে, তারা কীভাবে টাকা ট্রান্সফার করে, তারা কীভাবে তথ্য ট্রাইপ করে, তা সম্পূর্ণ মুখস্থ করে ফেলে হ্যাকাররা। আর একসময় ধীরে ধীরে পুরো সিস্টেম হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়, অথচ কেউ টেরই পায়নি। আর একটা সময় এসে তাদের কাছে চলে যায় সব কিছু, টাকা ট্রান্সফারের সিস্টেম, কম্পিউটারের অ্যাক্সেস, এমনকি পুরো সিস্টেমটা যখন তাদের মুখস্থ হয়ে যায়, তাহলে নতুন করে জানার মতো আর কিছু নেই। কিন্তু তারা জানতো একবারে বিশাল অঙ্কের টাকা সরালে সেটি সন্দেহ হতে পারে। তাই তারা চুরি করার টাকা ছোট ছোট ভাগ করে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে। আর এর জন্য আগে থেকে বিদেশে কয়েকটি অ্যাকাউন্ট ওপেন করে রাখা হয়েছিল। আর ফিলিপাইনের কিছু ব্যাংকের টাকা ট্রান্সফার করে প্রায় 1 বছরের মতো এই অ্যাকাউন্টগুলোকে নিষ্ক্রিয় করে রাখা হয়। আর যেন এগুলো উপর থেকে লাগছিল খুবই স্বাভাবিক একটা বিষয়। আর সব প্রস্তুতি শেষ, এবার শুধু সময়ের অপেক্ষা। 4 ফেব্রুয়ারি 2016 বৃহস্পতিবার রাত, তখন বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক ছুটি শুরু হয়েছে এবং পুরো ব্যাংকই ফাঁকা। ঠিক তখনই হ্যাকাররা সক্রিয় হতে শুরু করে এবং একের পরে এক টাকা ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাতে থাকে ফেডারেল রিজার্ভে। মোট 35টি রিকোয়েস্ট, প্রায় $950 মিলিয়ন, অর্থাৎ
প্রায় $1 বিলিয়ন স্ক্যাম হতে যাচ্ছিল। আর এই পরিকল্পনার সবচাইতে গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর অংশ ছিল টাইমিং। আর হ্যাকাররা জানতো যখন বাংলাদেশে এই বিষয়টি ধরা পড়বে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আর শুরুতে ঠিক এমনটি ঘটেছিল, প্রথমে কেউ বুঝতে পারেনি। ফেডারেল রিজার্ভের ট্রান্সফার অনুমোদিত হয়, একের পর এক টাকা যেতে শুরু হয়, কিন্তু তারপরই ঘটে একটি অবিশ্বাস্য ঘটনা। একটি ট্রান্সফারে একটি প্রতিষ্ঠানের বানান ভুল লেখা হয়েছিল, অর্থাৎ ফাউন্ডেশন স্পেলিংটি মিস্টেক করা হয়েছিল। আর মাত্র একটি ভুল, আর সেই ছোট ভুলই সন্দেহ তৈরি করে। একটি মধ্যবর্তী ব্যাংক বিষয়টি যাচাই করতে চায়, টাকার ট্রান্সফার সাময়িকভাবে আটকে দেয়, আর এরপরই অস্বাভাবিকভাবে মোড় পরিবর্তন নেয়। আর নিউ ইয়র্ক থেকে সরাসরি বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কিন্তু তখন বাংলাদেশে শুক্রবার অর্থাৎ ছুটির দিন। আর ততক্ষণে প্রায় $81 মিলিয়ন ফিলিপাইনে পৌঁছে গেছে, কিন্তু $850 মিলিয়ন আটকে দেওয়া সম্ভব হয়। এখন প্রশ্ন আছে, এত বড় স্ক্যাম হ্যাকারদের বাংলাদেশ ব্যাংক কেন প্রথমে বুঝতে পারে? আসলে বিষয়টা হলো, হ্যাকাররা শুধুমাত্র কম্পিউটার নয় বরং প্রিন্টার সহ হ্যাক করে ফেলেছে। আর ব্যাংকের একটি প্রিন্টার ছিল যেটা প্রিন্ট ট্রান্সফারের কপি বাহির করত, কিন্তু হামলার সময় সেটা শুধুমাত্র সাদা কাগজ প্রিন্ট করতে শুরু করে। আর কর্মকর্তারা প্রথমে এটিকে সাধারণ সমস্যা বলে মনে করেন, কিন্তু যখন সেটি বুঝতে পারেন তাহলে ঘটনা চলে গেছে অনেক দূরে। আর হ্যাঁ, তখন আর কোনো কিছু করা সম্ভব ছিল না। আর ফিলিপাইনে পৌঁছানো সব টাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নেওয়া হয় এবং তারপরে এই টাকাগুলো ক্যাসিনোতে ব্যবহার করা হয়, ব্ল্যাক মার্কেটে ছাড়া হয়। তারপর বিভিন্ন লেনদেনের মাধ্যমে এই টাকাগুলো সরিয়ে ফেলা হয়। তারপরে তদন্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলার পিছনের রহস্য আজও উন্মোচন হয়নি। কারা এই অ্যাটাকটি করেছিল অথবা কে এই হ্যাকের পিছনে রয়েছে সেই রহস্য আজও কেউ জানে না। তবে এই ঘটনার পিছনে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ নাজারাসের নাম বিভিন্ন সময়ে উপরে এসে উঠেছে, কিন্তু এই রহস্য আজও ক্লিয়ার নয়। আর বাংলাদেশ ব্যাংক হ্যাক শুধুমাত্র একটি ডাকাতির ঘটনা নয়, একটি ইমেল, একটি ভুল ক্লিক এবং একটি স্পেলিং মিস্টেক, আর এগুলি কোটি কোটি ডলারের ভাগ্য বদলে দিতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই হামলায় কেউ বন্দুক ব্যবহার করেনি, কেউ দেয়াল ভাঙেনি এবং কেউ ব্যাংকেও ঢুকেনি। তবু কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় সাইবার ডাকাতি হয়ে গিয়েছিল। আর শেষ পর্যন্ত হ্যাকারদের হারিয়ে দেয় প্রযুক্তি নয়, বরং শুধুমাত্র একটি ছোট্ট বানান ভুল।